দর্শক প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ দুই আলোচক। আমার বাম পাশে রয়েছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক জি9, এবং সর্ববামে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ফজলুল হালিম রানা। আপনাদের দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা বার্তা কক্ষের আপডেট জানবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন। আপনার কাছ থেকে জানবো আজকের দিনের উল্লেখযোগ্য কি সংবাদ রয়েছে আপনার হাতে। ধন্যবাদ জিয়াউল হক সবুজ। দিনের খবরে গুরুত্ব পেয়েছে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নেওয়া লামিয়ার দাফনের খবরটি। জুলাই শহীদ বাবা জসীমউদ্দিনের কবরের পাশে সমাহিত করা হয়েছে তাকে। পটুয়াখালীর দুমকিতে নিজ বাড়িতে রাত থেকে দাফন করা হয়। ধর্ষকদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। বিচারের দাবিতে সরব বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সরকার নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কারণে দেশের মানুষ নির্বাচনের বিষয়ে বিভ্রান্ত হচ্ছে, এমন অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দ্রুত নির্বাচনের দিনক্ষণ প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান। তদবির বাণিজ্যের অভিযোগে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার সাবেক এপিএস ও পিও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। জরুরি না হলে এই মুহূর্তে বাংলাদেশিদের ভারত না যাওয়ার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, ভারত পাকিস্তানের সংঘাত চায় না বাংলাদেশ, চায় আলাপ আলোচনার মাধ্যমে সংঘাত নিরসন হোক। প্রয়োজনে মধ্যস্থতা করতে ঢাকা প্রস্তুত বলেও জানান তিনি। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফল বাতিল করে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গত 27 মার্চ রায় দেয় আদালত। এর এক মাসের মধ্যেই রবিবার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করল নির্বাচন কমিশন। সবুজ, এই খবরগুলি গুরুত্ব পেয়েছে দিনের সংবাদে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিনের সঙ্গে। আমরা শেষ প্রসঙ্গটা দিয়ে আলোচনা শুরু করতে চাই। শুরু করব ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্তকে দিয়ে। কিছুক্ষণ আগে যেই খবর আমরা পেয়েছি, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। আদালতের রায় বাস্তবায়নের এই যে ইসির সিদ্ধান্ত, সেটিকে কিভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ এবং আমার সম্মানিত সহ আলোচক এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা। এটা প্রথমে আমি ইশরাক হোসেনকে অভিনন্দন জানাই যে 2020 সালের 1 ফেব্রুয়ারি বিভক্ত 2 সিটিতে যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনের সময় বিএনপির প্রার্থী যে 2জন ক্যান্ডিডেট ছিলেন, 2জনই অত্যন্ত তরুণ, এনার্জেটিক, খুব গ্রহণযোগ্য। বাংলাদেশের রাজনীতিতে আমরা যে তারুণ্য দেখতে চাই, যে অ্যাক্টিভ পলিটিশিয়ানরা, তরুণরা সম্পৃক্ত হোক রাজনীতিতে, যেই আকাঙ্ক্ষা আমরা ধারণ করি বা চাই অনেকে, সেরকমই 2জন তরুণ 2টা বড় দলের প্রার্থী হয়ে ঢাকায় মেয়র ইলেকশন করলেন, তাবিথ আউয়াল এবং ইশরাক হোসেন। কিন্তু সেই নির্বাচনে খিচুড়ি খাইয়ে, মাইকে ঘোষণা দিয়ে, টেলিভিশনে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা ডেকে ডেকে এনেও ভোটার পায়নি। এরকম অবস্থা তৈরি হলো যখন এই বিএনপির প্রার্থীরা কারচুপির মুখে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। সেই প্রেক্ষিতে মূলত জোর করে কারচুপির মাধ্যমে তারা নিজেরা নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করলেন। তার প্রেক্ষিতে 2জন বিএনপি প্রার্থী, 2জনই 2 সিটিরই তারা আদালতের শরণাপন্ন হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ আমলে আদালতে গিয়েও ন্যায় বিচার পাওয়ার যে আশা, সেটা তিরোহিত ছিল। ফলে এতদিন পরে হলেও এসে ওই সময়ের মেয়রদেরকে অবৈধ ঘোষণা করে ইশরাক হোসেনকে যে নির্বাচিত ঘোষণা করছে, এটা একদিক থেকে ভালো যে আদালতের একটা ন্যায় বিচারের নজির শুরু হয়েছে। কিন্তু এই ন্যায় বিচার দিয়ে তো রাজনীতি এবং দেশ চলবে না। দেশ এবং রাজনীতি চালাতে হলে সেটাকে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনী বিধি ব্যবস্থায় আসতে হবে। একদিকে একটা অন্যায়ের অবসান যেমন হলো, একটা ন্যায় বিচারের মাধ্যমে ইশরাক হোসেন যেরকম তার নামে প্রজ্ঞাপন জারি হয়েছে, মেয়র পদ ফিরে পেলেন,
এটা অভিনন্দনযোগ্য এবং অভিনন্দন জানাচ্ছি। কিন্তু ইশরাক হোসেন একজন রাজনীতিবিদ এবং এই যে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন যেটা, এটা রাজনীতির অংশ, এটা গণতন্ত্রের অংশ, গণতান্ত্রিক যে নির্বাচনী ব্যবস্থা সেটার একটা অংশ। ফলে অচিরেই যাতে এই সরকার জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকারের সবগুলা যেরকম তারা বাতিল করে দিয়ে প্রশাসক নিয়োগ করে বা বিভিন্নভাবে চালাচ্ছেন, সেইখান থেকে নতুন করে নির্বাচনের দিকে যায় এবং ইশরাক হোসেন তার জনপ্রিয়তা দিয়ে মানুষের ভালোবাসা নিয়ে যাতে মানুষের ভোটে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবার মেয়রের দায়িত্ব পালন করতে পারেন, সেই প্রত্যাশা রইল। জি, জনাব ফজলুল রানা, আপনার কাছে জানতে চাইব একই প্রসঙ্গে যে এই তখনকার আসলে শুধু শেখ হাসিনার নির্দেশেই পরাজিত ঘোষণা করা হয়েছিল ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে। এই যে জনগণের অধিকার হরণ করে নেওয়া, এটা আসলে কেন করেছিল ফ্যাসিস্ট সরকার? মানুষ তো আসলে ভোট দিতে চেয়েছিল। আমরা যখন যেই সংবাদগুলো কাভার করেছি তখন দেখেছি জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ত একটা ভোট দেওয়ার প্রবণতা তৈরি হয়েছিল। এই যে তারুণ্যের কথা বলা হলো, সেই তারুণ্যের দিকে রায় দেওয়ার পক্ষেও তো অনেকে রেডি হয়েছিলেন। তাহলে শেষ পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকার এমন পরিণতি টানলো কেন? এখন দেখুন, আমার কাছে যেটা মনে হয় যে এগুলোর শেষ পরিণতি, এটা একটা এক্সাম্পল। আমরা যেটা বলছি যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আজকে আদালতের মাধ্যমে নির্বাচিত হতে হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে তিনি নির্বাচনে যদি জয়ী হয়ে থাকেন এবং জনগণের ভোটে ম্যান্ডেট নিয়ে, যেটা সায়ন্ত ভাই বললেন, যে সেই নির্বাচিত হওয়া আর আজকে আদালতের মাধ্যমে নির্বাচিত হয়ে আসা দুটো এক নয়, এটা যেমন আমরা বুঝি। কিন্তু এই পরিবেশ বা পরিস্থিতি যে কারণে তৈরি হয়েছিল বা যারা করেছিলেন তারা তো শুধুমাত্র ধরুন এরকমের যে একটি এক্সাম্পল, তারা অসংখ্য এক্সাম্পলের কারণেই কিন্তু তাদের এই পরিণতি হয়েছে, এটা আপনাকে মানতে হবে। কাজেই একটি পার্টিকুলার বিষয় নিয়ে আমি বলতে চাই না, বাট আমি ওই জায়গাটা আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে এই প্রক্রিয়াটাকে আমি মনে করি না যে এটা খুব গ্রহণযোগ্য, কিংবা যাকে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে এটা তার জন্য যে সম্মানের, তা কিন্তু নয়। কারণ আপনি ভোটে নির্বাচিত হওয়া, আবার সরকার যেটা বলছেন, বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন তারা কিন্তু বলছেন যে বিগত সরকারের আমলে বা সেই কি বলা যায় আপনার পতিত সরকারের আমলের যত নির্বাচন ব্যবস্থা হয়েছে, আমরা কিন্তু সেগুলোকে বলছি যে সেগুলো এককেন্দ্রিক হয়েছে, সেগুলো ভোটারবিহীন হয়েছে, সেগুলোতে নানা ধরনের অনিয়ম হয়েছে। এগুলো আমরা কেউ অস্বীকার করছি না, বিশেষ করে 1400, তারপরে 18 কিংবা 24-এর নির্বাচন। কিন্তু প্রশ্ন হলো, আপনি সেই সরকারের একটা নির্বাচনী ব্যবস্থা, সে নির্বাচন যতটাই হচ্ছে গিয়ে আপনার আমরা বলতে পারি যে ম্যানিপুলেট করা হোক না কেন, কিন্তু সেই নির্বাচনকে আপনি কিন্তু আদালত যখন বেস করে আপনি যখন একটা রায় ঘোষণা করবেন, তার মানে কিন্তু আপনি পরোক্ষভাবে ওই নির্বাচনকে কিন্তু অ্যাকসেপ্ট করছেন। তো সেইটা কিন্তু আমার কাছে, আমি বিজ্ঞ আদালতের প্রতি সম্মান রাখি, যে কারণে এই বিষয় নিয়ে আমি আলোচনা করতে ইচ্ছুক না। তবে আমার কাছে মনে হয়েছে এটা যে এইটা ব্যক্তির বেলায়, অর্থাৎ যিনি নির্বাচিত হলেন আজকে আদালতের মাধ্যমে, তাকে আমরা অভিনন্দন জানাই। কিন্তু আসলে যদি ভোটে হতেন, অর্থাৎ সরাসরি ফলাফল ঘোষণা করা হতো, নির্বাচনের যে একটা আমেজ থাকে সেটা অনেকটা সম্মানের জন্য হতো, তার জন্য হতো, তার দলের জন্য হতো, রাষ্ট্রের জন্য হতো, সেটা সকলে আমাদের জন্য, আমরা যারা নাগরিক, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জন্য সম্মানের। সেটা হয়তো নির্বাচনী পরিবেশ তৈরি হলে অবশ্যই সেরকম ঘটনা ঘটতে পারে। এবার ভিন্ন একটি প্রসঙ্গে আলোচনা করতে চাই যে বিএনপি নেতারা বলছেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে। আপনিও কি এমন মনে করেন কিনা যে রোডম্যাপ ঘোষণা না হওয়ার কারণে জনগণের মধ্যে এক ধরনের ধোঁয়াশা কিংবা বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে মনে করেন কিনা? তৈরি হচ্ছে তো বটে, এটা শুধু জনগণের মধ্যে তৈরি হচ্ছে তা না, রাজনৈতিক দলগুলো এবং বিভিন্ন স্টেক হোল্ডার যারা, তাদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা এবং বিভ্রান্তি তৈরি হচ্ছে। কিন্তু সরকার তো বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এই জন্য যে সরকার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, বিএনপি চাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, জামায়াত ইসলাম এতদিন বলছিল যে সংস্কারের আগে নির্বাচন না হলে ভালো, এটা কিন্তু সাম্প্রতিককালে তারা বলছে রোজার আগে নির্বাচন। এখন রোজা হইল গিয়ে মধ্য ফেব্রুয়ারিতে 26-এর। এনসিপি নতুন রাজনৈতিক সংগঠন যেটা তরুণদের, তারা বলছে সংস্কারের আগে নির্বাচন না, কখনো বলছে শেখ হাসিনার বিচার সম্পন্ন হওয়ার আগে নির্বাচন না, কখনো বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে নির্বাচন না, নানান কথা বলছে। ফলে সরকারের মধ্যে এই ছাত্রদের প্রতিনিধি উপদেষ্টা হিসেবে আছেন, এই সরকারের প্রধান যিনি, তিনি প্রকাশ্যে বলছেন এই ছাত্ররা তাদের প্রাথমিক নিয়োগদাতা,
এই সরকারের প্রধান বিদেশি একটা স্টেজে তার একজন প্রতিনিধিকে তুলে তিনি বলছেন মাস্টার মাইন্ড আন্দোলনের, তাকে আবার পরে উপদেষ্টা বানিয়েছে। ফলে ছাত্রদের বক্তব্য এবং সরকারের বক্তব্য যখন সিনক্রোনাইজ হয়ে যায়, এবং বিচারের আগে নির্বাচন না, সংস্কারের আগে নির্বাচন না, সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, অনন্তকাল ধরে যতদিন পৃথিবী আছে ততদিন সংস্কার চলবে, তখন সুর মিলে যাওয়াতে এবং সংস্কারের নামে অনেক সময় কালক্ষেপণের যে অনেক সময় নজির দেখা যায়, সব মিলিয়ে টিলিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অনিশ্চয়তা এবং দ্বন্দ্ব সন্দেহ তৈরি হয় যে সরকার এবং তাদের অনুগত এই এনসিপি বা ছাত্র প্রতিনিধি এরা কোনোভাবে নির্বাচনটা পেছাতে চায় কিনা। কারণ নতুন দল গঠন করেছে, তাদের একটু গুছিয়ে নিতে সময় লাগবে, তাদের জনগণের কাছে রিচ করতে, তাদের নেতাদের পরিচিত হতে সময় লাগবে, এইটা একটা সন্দেহ কাজ করতেই পারে। আবার অন্যান্য যে রাজনৈতিক দল যারা বিএনপির সঙ্গে সমমনা এবং বিভিন্ন একই প্ল্যাটফর্মে আন্দোলন করা, তারা বেশিরভাগই আবার নির্বাচনের পক্ষে, যে ডিসেম্বরের মধ্যে। এখন সরকার যে জুন বলছে, এখানে তো স্পষ্ট হলেই পারে যে মধ্য ফেব্রুয়ারিতে যদি আপনার রোজা হয় 26-এ, তাহলে রোজার মধ্যে তো নির্বাচন হবে না, তাহলে রোজার পরে ঈদের আবহ কাটতে কাটতেই 2-1 সপ্তাহ চলে যায়, তার মধ্যে তো নির্বাচন হবে না। এপ্রিলে এসে এসএসসি পরীক্ষা চলে আসবে, এসএসসি পরীক্ষার মধ্যে তো নির্বাচন হতে পারে না। তারপরে বর্ষা, ঝড়, এইসবের সিজন চলে আসছে। বাংলাদেশে জুন মাসে নির্বাচনের ইতিহাস দুইটা আছে, তা বিশেষ পরিস্থিতিতে 1996 সালের 15 ফেব্রুয়ারি যে নির্বাচনটা হয়েছিল, সেটি না মানায় আন্দোলনের মুখে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিল পাশ করে, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই সেখানে বাধ্যবাধকতা ছিল 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার, যে কারণে তারা জুন মাসে নির্বাচন দিতে বাধ্য হয়েছে ওই বাধ্যবাধকতার কারণে। না হলে হয়তো তখনও জুনে হতো না আমার ধারণা। তো সেইটাকে উদাহরণ, এইরকম হাতে গোনা 2টি উদাহরণ আছে, সেই এরশাদের আমলের একটা এবং এই 96। এর বাইরে বাংলাদেশে নির্বাচন যেহেতু একটা উৎসব মুখর পরিবেশে হয়, সারা নির্বাচন মানেই একটা উৎসব বাংলাদেশের মানুষের কাছে, ভোট দিতে পারাটা তাদের কাছে একটা উৎসবের অংশ, সেটা এরকম বৈরী আবহাওয়ায় হয় না। তাহলে সমস্ত কিছু বুঝিয়ে তো এটা বোঝা যায় যে আপনার নির্বাচনটা এই বছরে যদি দিতে চান, তাহলে এই ডিসেম্বর বা বড়জোর 26 জানুয়ারির মধ্যে আপনাকে নির্বাচন দিতে হবে, মধ্য জানুয়ারি বা জানুয়ারির আগে। কারণ নির্বাচন দেওয়ার পরে আপনার নতুন সরকার শপথ গ্রহণ করবে, শপথ গ্রহণ করার পরের দিন দেখবে কালকে থেকে রোজা, সিন্ডিকেট ব্যবসায়ীরা বাজার অস্থির করে রেখেছে, তারা শুরুতে সরকার গঠন করেই ব্যর্থ বাজার নিয়ন্ত্রণে, ওই ঝুঁকিটাই বা তাদের হাতে আপনি তুলে দিবেন কেন? ফলে সবকিছু মিলিয়ে যদি 25 সাল বা 26 সালের এই টাইমের মধ্যে নির্বাচন হতে হয়, তাহলে এই ডিসেম্বরটাই হচ্ছে আদর্শ সময়। না হলে কোনোভাবে কালক্ষেপণ করে জুন জুলাইয়ের কথা বলে, তখন যদি সেটা ওই রকম কোনো দল আপত্তি তোলে যে এই সময় পরিবেশে আমরা নির্বাচনে যাব না, তখন ইনক্লুসিভ নির্বাচন হবে না, এই অজুহাতে যদি নির্বাচনটা আবার পিছিয়ে যায়, আলটিমেটলি সেই 26 সালের ডিসেম্বর 27 সালের জানুয়ারিতে চলে যায়। কিন্তু নির্বাচন যত পেছাবে তত আইন শৃঙ্খলা, বিনিয়োগ, রাষ্ট্রের কাঠামোগুলো যে নড়বড় হয়ে গেছে, এইসব অনেক সমস্যা তৈরি হবে। সংস্কার যেমন আমাদের দরকার, সংস্কারের চলমান প্রক্রিয়াও আমরা চাই। ইমার্জেন্সি সংস্কারগুলো এই সরকার শুরু করবে, বাকিগুলোর ফ্রেমওয়ার্ক হোক, নির্বাচিত সরকার যাতে সেটা করতে বাধ্য হয় সেরকম ওই রাজনৈতিক পক্ষ থেকে আমরা অঙ্গীকার আদায় করি, এবং তারা নির্বাচিত হয়ে এগুলো করতে যাতে বাধ্য হয় সেরকম জনচাপ আমরা রাখি। কিন্তু সংস্কারের অজুহাতে আমরা যদি নির্বাচনকে পিছিয়ে দেই, তাহলে শুধু সংস্কারটাই হবে, রাষ্ট্রের কাঠামোর অনেক জায়গায় যে দুর্বল হয়ে যাবে, স্থানীয় সরকার ব্যবস্থা কোন পর্যায়ে যাবে, বিনিয়োগ কোন পর্যায়ে যাবে, মানুষের চাকরি বাকরি, আয় রোজগার কোথায় যাবে, আইন শৃঙ্খলা কোথায় যাবে, ছিনতাইকারীরা কতটা বেপরোয়া হবে, সেই সব তো ভাবতে হবে। ফজলুল আলম রানা, আপনার কাছে জানতে চাইবো যে এই সংস্কারের কথা বলে যে ডিসেম্বর বা জুন কেন্দ্রিক নির্বাচনের কথা বলা হচ্ছে, এর মধ্যে দিয়ে আপনি মনে করেন কিনা যে আসলে সরকার জেনে বুঝে এই নির্বাচনকে বিলম্বিত করতে চাইছে? না, আমার কাছে যেটা মনে হয়, আপনি শুরুতে বলছিলেন যে সরকার তো বারবার বলছে যে নির্বাচন হবে আগামী বছর জুনের মধ্যে, কিন্তু মানুষ কেন কিংবা জনগণ কেন বিশ্বাস করছে না? আপনি কিন্তু এই কথা বলছেন। হ্যাঁ, এখন প্রশ্নটা হচ্ছে যে সরকার নিজেই সেই ক্ষেত্র তৈরি করেছে।
ধরুন সরকার যখন তার যারা প্রতিনিধি রয়েছেন তারা যখন পাবলিক স্পিচ দেন কিংবা বিভিন্ন সময় আমরা যখন দেখি যে প্রেস কনফারেন্সগুলো হয়, তখন তাদের যে বক্তব্য, সরকারের যারা প্রতিনিধি রয়েছেন, ইভেন সরকারের যারা অন্তর্ভুক্ত রয়েছেন, অর্থাৎ আমি উপদেষ্টা পরিষদের কথা বলছি, তাদের এই বক্তব্য দীর্ঘ 9 মাস ধরে মানুষ শোনার পরে, মানুষ কিন্তু অনেক জাজমেন্টাল আমাদের দেশের মানুষ, তারা কিন্তু নিজেরা একটা সিদ্ধান্তে উপনীত হয় যে ধরুন আমি বারবার কথা বলছি, তাহলে আসলে আমার এই কথার মোটিভটা কি, আমার ইনটিউশন কি, আমার গোল কি, এটা সে বুঝতে পারে। তো মানুষ বুঝতে পেরেছে একটা জিনিস, খুবই অনেস্টলি যদি বলতে হয়, মানুষ কেন এই সরকারকে বিশ্বাস করছে না। তারা যে বারবার বলছে যে আগামী ডিসেম্বর থেকে পরের বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু এটা কেউ বিশ্বাস করছে না। সাধারণ মানুষ বিশ্বাস করছে না, সাধারণ মানুষ, রাজনৈতিক দল তো বিশ্বাস করছেই না, এবং রাজনৈতিক দল বিশ্বাস করছে না। প্রধান রাজনৈতিক দল যারা, তারা তো সুস্পষ্টভাবে সেটা জানিয়েই দিয়েছে, এবং তারা জানিয়ে মানে সেখানে তাদের সাথে বারবার বৈঠক করা এবং নির্বাচনের ডেট চাওয়া, তার মানে কি তারা যেটা বলছে সেটা বিশ্বাস করছে না, সেজন্যই তো তারা যাচ্ছে। এবং সেইটা আমরা যেটা দেখলাম, বিএনপির নেতৃত্বাধীন বিএনপির যিনি সম্মানিত সেক্রেটারি রয়েছেন মির্জা ফখরুল সাহেব, তার নেতৃত্বাধীন বিভিন্ন সময় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারা বারবার দেখা করেছেন, এবং তারা সংস্কার নিয়েও কথা হচ্ছে, সংস্কার বিষয়ে ঐক্যমতের বিষয় আসবে সে প্রসঙ্গে। সেখানে কিন্তু শেষবার যেটা আমি দেখলাম যে উনি কিন্তু বের হয়ে একদম সুস্পষ্টভাবেই বলেছেন যে ওনারা ডিমোরালাইজ হয়েছেন কিংবা আশাহত হয়েছেন, কারণ হচ্ছে গিয়ে নির্বাচনের সুস্পষ্ট তারিখ ওনারা প্রত্যাশা করেছিলেন, কিন্তু সরকারের তরফ থেকে সেরকমটা কোনো আশ্বাস তাদেরকে দেয়া হয় নাই। এখন প্রশ্ন হলো, যেটা বললাম যে রাজনৈতিক দল তাহলে কি করে, রাজনৈতিক দলকে তো সাধারণ জনগণ কি প্রতিনিধিত্ব করে। তো যেহেতু জনগণ এটা বিশ্বাস করতেছে না, তাহলে বিএনপি কেন বিশ্বাস করবে? প্রধান রাজনৈতিক দল হিসেবে, কিংবা জামায়াতে ইসলামী অন্যতম বৃহৎ রাজনৈতিক দল, সে কেন বিশ্বাস করবে, তাই না? তো এই প্রসঙ্গগুলো তো তখন আছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে এই বিশ্বাস না করার পিছনে কারণ কি? যে কারণগুলো আমি বললাম, তাদের যে স্পিচ, পাবলিক স্পিচ, এক একজন এক এক রকম বলছেন, এবং যে কথাগুলো বলছেন সেগুলো সামঞ্জস্যপূর্ণ নয়। অনেক উপদেষ্টাদের বক্তব্য একদমই অসামঞ্জস্যপূর্ণ। কি রকমের অসামঞ্জস্যপূর্ণ? ধরুন আপনি, এটাও হতে পারে যে অনেক সময় পত্রিকায় কিংবা আমরা গণমাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন হতে পারে, কিন্তু আপনার কি মনে হয় যে সেই সুযোগ এই সরকারের সময় রয়েছে? নিশ্চয়ই না। কিন্তু সরকার তো সেটাও বলছে যে সংস্কার যদি কম সংস্কার হয় তাহলে আগে নির্বাচন হতে পারে, বেশি সংস্কার চাইলে একটু পরে হতে পারে। এখন আমার কথা হচ্ছে যে আপনি সংস্কারের প্রসঙ্গে যদি আসেন, আমার বক্তব্য একদম সুস্পষ্ট। গত 9 মাসে আমরা শুধু যে শব্দগুলো, অর্থাৎ এক ধরনের কথার ফুলঝুরি এবং খুবই ক্যাচি কিছু ওয়ার্ড, এগুলো আমরা সেই মুভমেন্ট থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, এবং বেশ কিছু শব্দ আমার ধারণা যে মানুষ একদমই লেখাপড়া জানে না, সেও বাংলাদেশে এখন একটা শব্দ জানে। ধরুন আপনি যেটা বললেন যে রিফর্ম কিংবা সংস্কার, তারপরে হচ্ছে ন্যারেটিভস, এই শব্দগুলো বাঙালিকে শিখানো হয়েছে, ব্লকেট, এগুলো বন্দোবস্ত, এই শব্দগুলো মানুষ এখন শিখে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার মুভমেন্টটা যখন হয়েছিল তখন কিন্তু আমাদের একদম স্রেফ দুটো এজেন্ডা ছিল। আমি কিন্তু পাবলিকলি যেটা দেখেছি আমি সেটা বলবো, অ্যাকর্ডিং টু আপনি পেপারস বলেন, ডকুমেন্ট বলেন, এবং আপনাদেরও আর্কাইভ রয়েছে, আপনারা দেখেন তখন কথা ছিল যে কোটাকে বাতিল করতে হবে। নাম্বার 2 কি ছিল, যে পতিত যে সরকার, সেই সরকারের সময়ে যে 3টা নির্বাচন হয়েছে তার একটা নির্বাচনও কোনো গ্রহণযোগ্য নির্বাচন না, তাই না? তাহলে এখন আমার প্রথম কাজটা কি ছিল? আজকের আমাদের প্রথম যে জিনিসটা দরকার ছিল সেটা হচ্ছে সেই কোটা মুক্ত বাংলাদেশ হবে। যে কোটা মুক্তের কথা ছাত্ররা বলেছে, আন্দোলনের সমর্থনকারী সকল দল, মত পথ নির্বিশেষে যত মানুষ রাস্তায় নেমেছিল, এমনকি আমরা আওয়ামী লীগেরও একটি বিরাট অংশকে দেখেছি বা তরুণদেরকে দেখেছি, তারাও রাস্তায় নেমেছিল এবং তারাও এই কোটার বিপক্ষে ছিল। এখন কথা হচ্ছে যে আপনি সেই কোটা কি বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়েছে? প্রথম প্রশ্ন। কেন বিশ্বাস করে না সরকারের কথা? বিশ্বাস তো এ কারণে করে না, কারণ এখন সেই কোটার মাধ্যমে চাকরি হচ্ছে, কোটার মাধ্যমে নিয়োগ হচ্ছে। এখন আপনি পিএসসির সংস্কার, আগে যে একটা প্রক্রিয়া ছিল, আপনি এমসিকিউ দিবেন কিংবা প্রিলিমিনারি দিবেন, তারপরে রিটেন দিবেন, তারপরে ভাইবা দিবেন, এখন তো সেগুলো সব কিছুই লাগছে না। তো আপনার এই নতুন বন্দোবস্তর জন্য তো ছেলেমেয়ে আন্দোলন করে নাই, তারা তো বুকের তাজা রক্ত তো এর জন্য দেয়নি। এরপরে কথা ছিল কি, আপনি একটা নির্বাচন দিবেন, যে নির্বাচন অতীতের সরকার যে নির্বাচনকে উপেক্ষা করেছে, অপমান করেছে, নির্বাচনের নামে তামাশা করেছে, তো তাহলে আপনি তো নির্বাচন দিবেন, কিন্তু আপনি কই নির্বাচন দিচ্ছেন? আপনার নির্বাচন নিয়ে তো কোনো আসলে সেরকম কোনো আমরা আয়োজন দেখছি না। এবারে আসি আপনার কথায়, যেটা সংস্কার বলতে আসলে আমরা কি বুঝি?
সংস্কার বলতে এইটা কি এক একজন মানুষ কিংবা এক একজন রাজনৈতিক দল কিংবা নাগরিক সমাজের প্রতিনিধি কিংবা আমি আপনি এক একজন এসে বলবো, নাকি সংস্কার বলতে এটা বোঝায় যে ইনস্টিটিউশনাল একটা ফ্রেমওয়ার্ক রয়েছে, সারা পৃথিবীতে সংস্কারের একটা পঠন পাঠন পদ্ধতি রয়েছে, এটার একটা একাডেমিয়া রয়েছে, এর একটা ইনস্টিটিউশনাল ভ্যালিডেশন রয়েছে। অর্থাৎ আপনি সংস্কার বলতে যদি ধরুন মোটা দাগে আমি 4টা ফিল্টারকে বোঝানো হয়, অ্যাকর্ডিং টু পলিটিক্যাল সায়েন্স, গভর্নেন্স, গুড গভর্নেন্স, আপনি যেখানে যান কিন্তু পৃথিবীতে। সরকার তো সুনির্দিষ্টভাবে বলেই দিয়েছে কোন কোন সংস্কার না, সরকার কোন সংস্কার করবে সেই সংস্কারের মধ্যে এটা সরকারের নিজস্ব হচ্ছে ডেফিনিশন। কিন্তু সেইগুলোর ব্যাপারে কি রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পেরেছে? না, সেই জায়গায় আমি আসছি, কিন্তু তার কথা হচ্ছে সরকারের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন তো ইনস্টিটিউশনালি তার তো কোনো ভ্যালিডেশন নাই। বাট গ্লোবালি যেটা রয়েছে, পৃথিবীর বিভিন্ন স্কুল, ইউনিভার্সিটি, যে স্কুল অফ থট রয়েছে, যেখানে এগুলো পড়ানো হচ্ছে, সেখানে স্টেট রিফর্ম বলতে কি বোঝানো হয়? স্টেট রিফর্ম বলতে বোঝানো হয়, প্রথম কথা হচ্ছে আপনার ইনস্টিটিউশনাল আপনার ট্রান্সফরমেশন। ইনস্টিটিউশনাল ট্রান্সফরমেশনটা কিরকম? আপনার আমরা লস এটা নিয়ে আছে, detail আলোচনা করতে ব্যুরোক্রেসি, চাই না, আমি 1 মিনিটে শেষ করব। ব্যুরোক্রেসি রয়েছে, পাওয়ার ডিস্ট্রিবিউশন রয়েছে, এগুলোকে আপনি হাউ টু হ্যান্ডেল দ্য ম্যানেজারিয়াল সিস্টেম, এক কথায়। নাম্বার সেকেন্ড অপশন হচ্ছে গভর্নেন্স ইমপ্রুভমেন্ট, অর্থাৎ সরকারের যে বিবদমান ব্যবস্থা আছে এটাকে আপনি ইমপ্রুভ করবেন, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, রুল অফ ল, এগুলোকে আপনি ইমপ্রুভমেন্ট করবেন। নাম্বার থার্ড যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট। এখন এই পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে আপনি অথরিটারিয়ান সরকার ব্যবস্থা থাকবে, নাকি সেখান থেকে শিফট করে আপনি ডেমোক্রেসিতে আসবেন? দ্যাটস দ্য পয়েন্ট। এখন সেখানে তো বলা হয়েছে অথবা আপনি সেন্ট্রালাইজড গভর্নমেন্ট থাকবে নাকি ডিসেন্ট্রালাইজড গভর্নমেন্ট করবেন। আপনি তো এই বিষয় নিয়ে কাজ করবেন এবং এর তো ইনস্টিটিউশনাল ভ্যালিডেশন রয়েছে সারা পৃথিবীতে। এখন আমি এসে আপনি 20 পৃষ্ঠার কাগজ দিয়ে সেমিনার সিম্পোজিয়াম করলে, এরপরে ফটো সেশন করে জমা দিলে আমি সংস্কার একটা রিফর্ম কমিশন করলাম, এটা তো কোনো কথা হতে পারে না। আপনি তো পৃথিবীর বাইরে কিছু না। এরপর লাস্ট আমি শেষ করে দিই আপনার, এরপরে হচ্ছে নিউ লিবারাল ইনফ্লুয়েন্স, অর্থাৎ 20th সেঞ্চুরিতে সারা পৃথিবীতে লাতিন আমেরিকা থেকে আফ্রিকা এমনকি এশিয়া পর্যন্ত সংস্কার হয়েছে রাষ্ট্রগুলোতে। সেখানে কি করা হয়েছে যে ওই সময় একটা মার্কেট ওরিয়েন্টেড গভর্নেন্সের চেষ্টা করা হয়েছে, যেটাকে বলা হয়েছে নিউ পাবলিক ম্যানেজমেন্ট মডেল। এইটা এখন এশিয়াতেও আছে, আপনার সিঙ্গাপুরের মতো জায়গায় আছে, আপনার আফ্রিকাতে আছে, লাতিন আমেরিকাতে আছে। আপনি এই 4টার কোনোটার মধ্যে থাকছেন না, আপনি নিজের মতো করে বলছেন যে আমরা সংস্কার করব, সংস্কার। দ্যাটস দ্য রিজন পিপল আপনাকে ট্রাস্ট করছে। সংস্কার থেকে বেরিয়ে আমরা একটু আজকের কারেন্ট ইস্যুতে আলোচনা করতে চাই। জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছিলেন জসিম উদ্দিন, তার মেয়ে লামিয়া ধর্ষণের শিকার হয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন। আসলে এমন পরিণতি হলো কেন? বিচারহীনতা সংস্কৃতির ক্ষয়, এটা কি অন্যতম কারণ? আসলে তাকে এই পরিণতি বরণ করতে হলো কেন? আসলে বাংলাদেশে নারী নির্যাতন এবং ধর্ষণ এটা একটা মহামারীর আকার ধারণ করেছে। এটা দীর্ঘদিন ধরেই বাড়তে বাড়তে একটা মহামারীর আকার ধারণ করেছে, এমনভাবে যে সেখানে 80 বছরের বৃদ্ধাও রেহাই পায় না, কয়েক মাস থেকে কয়েক বছরের শিশুও রেহাই পায় না। মানে নারী বাচ্চা, এমনকি পুরুষ বাচ্চা, মানে ছেলে বাচ্চা, তারাও ধর্ষণ থেকে রেহাই পায় না। ফলে এমন একটা নৈতিক অধঃপতন, এবং সেটা সামাজিকভাবে সেটাকে যে বয়কট করার যে মানসিকতা ছিল, সেখান থেকেও কোথায় যেন আমরা বেরিয়ে আসি। সব কিছুই বিচার করা হচ্ছিল বাংলাদেশে রাজনীতি দিয়ে। যাদের ক্ষমতা আছে তারা ধর্ষণ করবে, তারা লুটপাট করবে, তারা দুর্নীতি করবে, তারা ভোট চুরি করে নিবে, তারা ক্ষমতার দাপট দেখবে, যা খুশি তাই করবে, তাদের এখতিয়ারে থাকবে। তারা নেশা করবে, তারা কাঁচা টাকা কামাই করবে এবং ওই টাকার অবৈধ ব্যবহারও করবে, সব। এখন এই পরিস্থিতিতে বাংলাদেশে যেখানে একটা মহামারী আকার ধারণ করেছে, সেখান থেকে হঠাৎ করে বের হয়ে আসা কোনো আলাদিনের প্রদীপ কারো হাতে নাই। কিন্তু এইটা অত্যন্ত দুঃখজনক যে এই অভ্যুত্থানে একজন শহীদ পিতা তার সন্তানের গায়ে হাত দেওয়ার আগে, তাকে গ্যাংরেপ করার আগে তাদের মনে এক বিন্দু ভয় আসেনি যে আমরা আগের মতো আর পার পাবো না, দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আমাদের আসতেই হবে। এইটা একটা মানে অবাক করার কাণ্ড। তারপরে মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে, তার পারিবারিকভাবে তারা প্রথমে তার ওই অবস্থার ভিডিও ধারণ করেছে ধর্ষকরা, সেগুলা প্রচার করে দিবে এই ভয় দেখিয়েছে। সেই ভয় উপেক্ষা করে 2 দিন পরে মামলা করেছে, আসামিরা গ্রেফতারও হয়েছে। তারা বয়স একজনের 17, ওদের বয়স কম, তাদের কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে, জেল হাজতে আছে। এভাবে একটা প্রক্রিয়ার, তাদের রিমান্ডে নেওয়া হয়েছে, একটা প্রক্রিয়ার মধ্যেই চলছে।
কিন্তু এই মেয়েটি হয়তো বাংলাদেশের তার যে বয়স, কলেজে পড়া একটা মেয়ে, তার বয়সে সে যতটুকু দেখেছে তাতে দেখেছে বাংলাদেশে এই ধরনের ধর্ষণের আসলে কোনো বিচার হয় না। এটা একটা আইওয়াস হয়, গ্রেপ্তার হয়, একসময় জামিন পায় এবং তারা বহাল তবিয়তে থাকে। ধর্ষকের দৃষ্টান্তমূলক যে শাস্তিটা দরকার, হাতে গোনা দুই একটা যদি বড় রকমের আন্দোলন গড়ে ওঠে, ওই সময় আমরা নেতৃস্থানীয়দের দ্বারা বা সরকারের বা প্রশাসনের নড়েচড়া দেখি, কিছু প্রতিশ্রুতি দেখি, কিন্তু দৃষ্টান্তমূলক তেমন কোনো বিচার দেখি না। সেখানেও হয়তো দীর্ঘসূত্রিতা থাকে। মেয়েটা এই কারণে হতাশ ছিল, সেই হতাশা থেকে অভিমান, রাগ, ক্ষোভ থেকে সে আত্মহননের দিকে গেছে। এখন এখানে আরেকটা দায় আমাদের নিতে হবে। আমি সতর্কতার জন্য, পরিবারের জন্য এবং রাষ্ট্রের জন্য বলছি, সেটা হলো এই ধরনের একটা কলেজ পড়ুয়া মেয়ে সে এইরকম একটা নারকীয় নির্যাতনের মধ্য দিয়ে যাওয়ার পরে তার কিন্তু মানসিক আগের মতো অবস্থা থাকবে না। সে যে কোনো সময় যে কোনো ধরনের ডিস্ট্রাকটিভ অ্যাটেম্প সে নিতে পারে। এটা মাথায় রেখেই তার চিকিৎসা, তার কাউন্সেলিং যেটা দরকার ছিল, এবং পরিবারের তাকে নিয়ে যতটা সতর্ক থাকা দরকার যে সে যাতে আত্মহননের মতো কোনো সুযোগ না পায়। এই কাউন্সেলিংটা কিন্তু চিকিৎসকদের উচিত ওই ভিকটিমকে এবং তার পরিবারের সদস্যকে করে দেয়া, যে এই রকম ভিকটিম হলে তাকে আপনি আমাদের এখান থেকে বাসায় নেয়ার পরেও তার ব্যাপারে আপনারা এইভাবে নজরদারিতে রাখবেন, তাকে একা শুইতে দিবেন না, তাকে দরজা আটকে একা রুমে যেতে পারে, অথবা সে আত্মহত্যার কোনো পথ বেছে নিতে পারে, এই সুযোগ যেন সে না পায়। তাকে মেন্টালি স্ট্যাবল করা এবং পরিবারের সদস্যরা তাকে একটু কোঅপারেশন দিয়ে, ভালো ব্যবহার দিয়ে তার মেন্টাল বুস্ট আপ করা, সে যাতে এটা না ভাবে তার জীবনে এরকম একটা নারকীয় তাণ্ডবের মুখোমুখি হয়েছে মানে তার জীবন শেষ হয়ে গেছে, বা সমাজ তাকে অচ্যুত ভাববে, পরিবার তার দিকে অন্য চোখে তাকাবে, আত্মীয়রা তার দিকে অন্য চোখে তাকাবে, এইরকম হীনমন্যতায় সে যাতে না ভোগে সেই জন্য কাউন্সিলিং খুব গুরুত্বপূর্ণ, এবং পরিবারের সদস্যদের তার প্রতি আচরণ এবং সতর্কতা। আমরা এই একটা মেয়েকে হারিয়েছি, অতীতে অনেককে হয়তো হারিয়েছি, ভবিষ্যতে যাতে না হারাই। আমাদের রাষ্ট্রের দায়িত্ব আছে, চিকিৎসকদের দায়িত্ব আছে, সমাজসেবীদের দায়িত্ব আছে, পরিবারের লোকদের দায়িত্ব আছে। আমরা যেন প্রত্যেকে যে যার জায়গা থেকে সেই দায়িত্বটা পালন করি, যাতে এরকম আর কোনো লামিয়াকে হারাতে না হয়, আর কোনো ধর্ষক যেন বিচারের আওতা থেকে বেরিয়ে যেতে না পারে। জি, আমরা আলোচনা করব। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরবো, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত নিউজ অ্যান্ড ভিউজে। আমরা আলোচনা করছি, স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত এবং আছেন অধ্যাপক ফজলুল হালিম রানা। বিরতির আগে ডাক্তার সায়ন্তর সাথে কথা বলছিলাম। এই পর্যায়ে অধ্যাপক রানা, আপনার কাছে বিষয়ে জানতে চাইবো যে ধর্ষণের শিকার শিশু আসিয়ার কথা আমরা কিছুদিন আগেই, মাস 2 এখনো পার হয়নি, এই ঘটনার পরে আরেকটি আলোচিত ঘটনা, যেটি লামিয়া, তাকে যে নির্মম পরিণতি বরণ করতে হলো, বিশেষ করে ধর্ষণের শিকার হওয়ার কারণে। এই যে ঘটনাগুলো আসলে কিসের আলামত? কেন বারবার একই ধরনের ঘটনা ঘটছে? আচ্ছা, আমি আপনাকে একটু বলি যে ধরুন এই রকমের আলোচিত যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে, আমরা আমাদের ছাত্র জীবন থেকে দেখেছি। আমি আপনার বেশ কিছু নাম আপনাকে বলতে পারি যেগুলো আমাদের হৃদয়ে গেঁথে আছে। যেমন ধরেন ফাহিমা, মহিমা, ত্রিনা, তৃষা, পূর্ণিমা, তারপরে এখন এই যেটা বললেন আপনি আসিয়া। এর আগে এরকম বহু ঘটনাগুলো আমরা দেখে আসছি, রাইট, তনু, এরকমের নামগুলো আমরা শুনে আসছি বিভিন্ন সময়। এবং কখন কোন সরকার ক্ষমতায় ছিল সেটা ইম্পর্টেন্ট বিষয় না। এখানে বিষয় হচ্ছে যে বাংলাদেশ খুব কনসাইজলি বললে ছোট একটা রাষ্ট্র। এখানকার যারা মানুষ, আমরা একটা পরিবার। তো এই পরিবারের মধ্যে এক ধরনের নারীদের প্রতি কিংবা আপনার শিশুদের প্রতি, কিশোরীদের প্রতি এক ধরনের অবজ্ঞা, কিংবা হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন সময় বডি শেমিং, স্লেজিং, তারপরে হচ্ছে গিয়ে ফাইনালি ধর্ষণ, খুন, এগুলো আমরা দেখে আসছি। এর কারণটা হয় আমার কাছে যেটা মনে হয় যে এর এক ধরনের সাইকোলজিক্যাল আমাদের
এটাকে বলা যায় কিছু মানুষ রয়েছে যারা পারভার্ট, তারা এটা করতে পারে। কারণ আপনি যে রেফারেন্সটা দিলেন, যে উদাহরণটা দিলেন, সেই ভদ্রলোকের বয়স দেখলাম যে 60-এর মতো, আর মেয়েটা একটা বাচ্চা মেয়ে। কাজেই এটা তো কোনো সুস্থ মানুষের করার কথা না। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের যে লসগুলো রয়েছে, অর্থাৎ এই রেপকে কেন্দ্র করে, কিংবা মানে দেখা যায় যে বিভিন্ন সময় যারা এই ধর্ষক তারা কোনো না কোনোভাবে আইনের ফাঁক-ফোকর দিয়ে বের হয়ে যায়। এইটা যেমন একটা দিক। পাশাপাশি আমাদের সামাজিক যে অ্যাওয়ারনেস, সেখানেও কিন্তু অনেক বড় একটা লুফহোলস রয়ে গেছে। কারণ গ্রাম পর্যায়ে কিংবা প্রান্তিক লেভেলে একজন পুরুষ একজন নারীকে কিংবা শিশুকে বা কিশোরীকে ধর্ষণ করলে সেটা যে কতটা সামাজিক এবং নৈতিক এবং ধর্মীয়ভাবে এটা যে কত বড় একটা অপরাধের কাজ, সেই রকমের আমার মনে হয় না যে এই অ্যাওয়ারনেস আমাদের মধ্যে রয়েছে। থাকলে এগুলো অন্তত একটা মার্জিনাল লেভেলে চলে আসার কথা। কাজে এটা একটা দিক, অর্থাৎ আপনি একটা দুর্বলতা রয়েছে আপনার আইনের, পাশাপাশি সামাজিক এক ধরনের অ্যাওয়ারনেসের দুর্বলতা রয়েছে। এর বাইরে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের এই যে সমাজ ব্যবস্থা, অর্থাৎ পিতৃতান্ত্রিক যে সমাজ ব্যবস্থায় আমরা বড় হয়েছি, সে জায়গায় কিন্তু আমরা এক ধরনের সবসময় দেখেছি যে পুরুষ সবসময় একটা ডিক্টেটরশিপ অ্যাটিটিউড করে, সেটা ফ্যামিলিতেও করে, বাইরেও করে, এবং যার ফলে তার মধ্যে একটা মনস্তত্ত্ব তৈরি হয় যে আমি চাইলে যা কিছু করতে পারি, এবং ফিমেলকে বা স্ত্রী কিংবা হচ্ছে নারীকে সে সবসময় অবদমন করতে চায়, এবং সে মনে করে যে এটা আমরা বলি বেটার হাফ, কিন্তু সে ঘরে স্ত্রীকেও সেই রেসপেক্টটা সে করে না। ঠিক তেমনি রাস্তায় যখন সে এই কাজগুলো করে, অর্থাৎ সামাজিক অপরাধে জড়ায়, তখন সে মনে করে এর সাথে এরকমটা করলে এমন কি আর হবে, কিন্তু অর্থাৎ ওই রেসপেক্টের জায়গাটা রয়েছে। কিন্তু সর্বোচ্চ যে সাজার ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু এই যাদের আমরা নাম বললাম এদের প্রত্যেকের বেলাই সত্য। কিন্তু আপনি এই প্রত্যেকের যারা যারা হচ্ছে ভিকটিম হয়েছে, এদের যারা আসামি, এরা কিন্তু কোনো না কোনোভাবে বের হয়ে যায়, যার ফলে পরবর্তীতে কিন্তু এরকম ঘটনাটা ঘটে। আর এর থেকেও আমি যেটা বলছিলাম যে সেকেন্ড পয়েন্ট আমার অ্যাওয়ারনেস, অনেকে এখনো জানে না। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, গ্রাম পর্যায়ে যখন একটা যুবক এই কাজ করে, সে আসলে এটাও হতে পারে যে আপনি যেটা বলছেন যে না আইন তো রয়েছে, কিন্তু সে আইনের যে পরিণতি সেটা সে জানে না। সে কারণে সে ঘটনার পরে সে হয়তো বুঝতে পারে যে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, বরং উল্টাটা জানে, উল্টাটা জানে যে আমি পার পেয়ে বা পার পেয়ে যাব। আবার যেহেতু একটা পলিটিক্যাল নেক্সাস রয়েছে এর সাথে, যে গ্রামে বা মহল্লায় যেখানেই সে থাকে, জানে মাতবার আছে, নাইলে আপনার মেম্বার রয়েছে, নাইলে তার চেয়ারম্যান রয়েছে, নাইলে তার এমপি সাহেব রয়েছে, তারে কেউ না কেউ রেস্কিউ করবে। এই যে চিন্তা, এই যে ধারণা, এই জায়গা থেকে তো তাকে বের করে নিয়ে আসতে হবে। জি, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আলোচনা করতে চাই, আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করব। আমরা দেখেছি যে পাক ভারত সীমান্তে তৃতীয়বারের মতো গোলাগুলির ঘটনা ঘটেছে, যেখানে পাকিস্তান তাদের পারমাণবিক হামলার হুমকিও দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে দুদেশের মধ্যে উত্তেজনাকার পরিস্থিতি শেষ পর্যন্ত আসলে কোন দিকে গড়াচ্ছে? এটা খুব অ্যালার্মিং এই জন্য যে এই অঞ্চলটা মোটামুটি শান্ত ছিল। সে শান্ত অঞ্চলটা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে যে অশান্ত হয়ে উঠছে। মিয়ানমার ইন্টারনালি একটা অশান্ত পরিস্থিতি বিরাজ করছে, তার প্রভাব এসে আমাদের সীমান্তে কিছুটা পড়ছে। ইন্ডিয়া সবাইকেই কোনো না কোনোভাবে সাপ্রেস করে রাখতে চায় এবং নানান ইস্যু তৈরি করে, বাংলাদেশকে একভাবে ডিস্টার্ব করে, শ্রীলঙ্কাকে একভাবে ডিস্টার্ব করে, পাকিস্তানকে একভাবে ডিস্টার্ব করে, চায়নার সঙ্গে নানান সময় বৈরিতায় জড়ায়। এবং ফাইনালি এবার যেটা হলো আপনার, যে পেহেলগামে কাশ্মীরের যেই হত্যাকাণ্ড হলো, অত্যন্ত জঘন্য হত্যাকাণ্ড, যে পর্যটকরা নির্ভয়ে আনন্দ করতে যায়, ঘুরতে যায়, বেড়াতে যায়, তাদেরকে এইভাবে হত্যা করা হলো। এখন এই হত্যাটা আসলে কারা করেছে নিয়ে তো নানা মুখে আলোচনা আছে, যে মোদি সরকার তার ইন্টারনালি বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করছে, সেখানে মানুষের দৃষ্টিকে ভিন্ন দিকে ফেরানোর জন্য করছে কিনা এই প্রশ্ন আছে। ইন্ডিয়া বলছে পাকিস্তানের লোকের সঙ্গে জড়িত, সেই প্রশ্ন সামনে আসছে, পাকিস্তান অস্বীকার করছে। কিন্তু প্রথম দায়টা তো ইন্ডিয়ান গভর্নমেন্টকে, মোদি সরকারকে নিতে হবে যে তারা ওইখানে নিরাপত্তা দিয়ে মানুষকে আশ্বস্ত করেছে তোমরা ঘুরতে আসো, আমরা নিরাপত্তা দেব। তাহলে এই যে নাগরিক যারা ওখানে পর্যটক হিসেবে গেল, তাদের জানমালের নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করে তাদেরকে আপনি দাওয়াত দিয়ে নিয়েছেন, তাদেরকে খুন করে ফেললো। সেই খুনকে করেছে সেটার নির্মোহ তদন্তের মাধ্যমে সেটা বের করেন
এবং প্রথম ব্যর্থতা স্বীকার করেন যে আমরা পারিনি, আমাদের দাওয়াত দিয়ে এনে পর্যটকদেরকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে এনেছি, আমরা সেই নিরাপত্তা দিতে ব্যর্থ দেশ, সেই দায়টা আগে নেন, নেওয়ার পরে আপনারা তদন্ত করেন। সেটা না করে আপনি ইন্টারনাল রাজনৈতিক ইকুয়েশন তৈরি করবার জন্য আপনার ফেভারে কি কি পয়েন্ট নেওয়া যায় সেটা তৈরি করবার জন্য তীরটা ছুড়ে দিলেন পাকিস্তানের দিকে, এবং সেই তীরটা গিয়ে পাকিস্তান আবার পাল্টা তীর মারল। এখন এই স্থলবন্দর বন্ধ, এই আকাশসীমা নিষেধাজ্ঞা, এই পানি দেওয়া বন্ধ, সব মিলিয়ে এখন সেটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এই অঞ্চলে ইন্ডিয়া যে একা হয়ে পড়েছে এই উপলব্ধিটাও হয়তো তাদের মধ্যে আসছে না, শুধুমাত্র নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য মোদী সরকার সেটাও জনগণকে ভাবতে দিচ্ছে না হয়তো, যে পার্শ্ববর্তী একটা দেশের সঙ্গে তাদের সুসম্পর্ক নাই, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ অবস্থা, চায়নার সঙ্গে যুদ্ধ অবস্থা, বাংলাদেশে এতদিন একতরফাভাবে তারা বর্ডারে গুলি করে আমাদের হত্যা করেছে, বাংলাদেশ একটু ঘুরে দাঁড়িয়েছে যে অন্তত বাংলাদেশ তাদের সঙ্গে যুদ্ধে যেতে চায় না, কিন্তু নির্বিচারে আমার লোককে হত্যা করবেন, যা খুশি তাই করবেন, সেটা মেনে নেব না, অন্তত বলার জায়গা তৈরি হয়েছে। শ্রীলঙ্কা এবং বিভিন্ন নেপাল, ভুটান, বিভিন্ন দেশকে তাদের মালদ্বীপের মতো ছোট দেশ তাদেরকেও তাদের রাজ্যের মতো ব্যবহার করতে গিয়ে সেখান থেকেও ধাক্কা খেয়ে এসছে। ফলে পুরো অঞ্চলে যে তারা একা হয়ে পড়ছে, প্রতিবেশীদের সঙ্গে বৈরিতা তৈরি হচ্ছে, এবং এই অঞ্চল যে অশান্ত হয়ে উঠছে, এই অঞ্চল অশান্ত হলে যে সবচেয়ে বড় খেসারত ভারতকেই দিতে হবে, তাদের নিজস্ব বিভিন্ন রাজ্যগুলোতে অশান্ত পরিস্থিতি বিরাজ করছে, স্বাধীনতাকামী মানুষের যেই অপেক্ষা সেখানে আছে, তাদের যে ভেতরের যেই রাগ ক্ষোভ আছে, ফলে ভারতকেই দায়িত্ব নিয়ে এটা ভাবতে হবে যে বেশি রাজনীতি করতে গিয়ে মানুষের সঙ্গে এরকম বৈরিতা করে যুদ্ধবাজ দিয়ে নিজেরাও বাঁচবে না, এটা তাদেরকেই ভাবতে হবে। জি, অধ্যাপক রানা, আপনার কাছেও এই একই প্রসঙ্গ জানতে চাইবো যে বিশেষ করে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধাবস্থা, এটা আসলে কোন দিকে টার্ন নিচ্ছে? এই যে পারমাণবিক হামলার যে হুমকি, কিংবা পারমাণবিক যদি এই হামলার শেষ পর্যন্ত প্রয়োগও হয়, সেটার প্রভাব কোন দিকে হতে পারে, কি ধরনের প্রভাব পড়তে পারে, অর্থনীতিতে কীভাবে পড়তে পারে, আর সব দিক দিয়ে যদি চিন্তা করা যায়, এটা কি আসলে পুরোটা এই সাউথ এশিয়াকে অস্থির করে তুলবে বলে মনে করেন কিনা? আচ্ছা, আমার কাছে প্রথম যেটা মনে হয় সেটা হচ্ছে গিয়ে খুবই ইন্টারেস্টিং আর কি এই কন্টেন্ট। কারণ হচ্ছে আপনার এ নিয়ে উইনস্টন চার্চিলের, অর্থাৎ ব্রিটেনের তিনি প্রধানমন্ত্রী ছিলেন 2 দফা, 1941 থেকে 45, আবার 1951 থেকে 55। তো এই ভদ্রলোক যখন দেশভাগ হয় তার আগে ওনার ভারতবর্ষকে কেন্দ্র করে এবং পাকিস্তান ইনক্লুডিং তৎকালীন আর কি ভারতবর্ষ বা অখণ্ড ভারত, তো চমৎকার দুটো উদ্ধৃতি রয়েছে এবং এটা আমি মাঝে মধ্যেই ফিল করি। ওনার বক্তব্য হচ্ছে মানে উনি স্বাধীনতার পূর্বে বলতেছিলেন যে ভারতের স্বাধীনতার মানে হলো একদল ক্ষুদ্র মনোবৃত্তির নেতার হাতে বিশাল একটা জনগোষ্ঠীকে ছেড়ে দেয়া, যারা হচ্ছে মূলত এক ধরনের আপনার চক্রান্তকারী কিংবা আপনার যাদের মধ্যে ঘৃণা, ক্ষোভ এবং জাতপাতের সমস্যা হচ্ছে প্রবল। এটা হচ্ছে তার মানে ভারতীয় নাগরিকদের সম্পর্কে তার অবজারভেশন। আর পাকিস্তান সম্পর্কে উনি বলছিলেন যে পাকিস্তান হচ্ছে মূলত একটি অস্থায়ী কল্পনা এবং যার শেষটা হচ্ছে নৈরাজ্য এবং সামরিক শাসন বা সামরিক জান্তাদের মধ্যেই শেষ হবে। এখন আমার কাছে যেটা মনে হয় যে ওনার এই বক্তব্য, এবং হয়তো আপনি ভাবতে পারেন যেহেতু তৎকালীন সময় তিনি ব্রিটিশদের সাম্রাজ্যের অধীনে আমরা ছিলাম, উনি হয়তো পলিটিক্যালি এটা মোটিভেটেড হয়ে বলেছেন, বা উনি চিন্তা করছেন যে ভারত ভাগ হয়ে যাচ্ছে বা ভারতকে আমাদের করদ রাজ্যে বানিয়ে রেখেছি আমরা 200 বছর, সেখান থেকে তারা বের হয়ে যাচ্ছে, এ কারণে তার ক্ষোভ থাকতে পারে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওনার এই কথাকে সমর্থন করেছেন আবার VS নাইপাল, অর্থাৎ নোবেল লরিয়েট লেখক এবং ভারতীয় বংশোদ্ভূত লেখক। তো উনি চমৎকার করে বলছেন যে ভারত আসলে হচ্ছে একটা আহত সভ্যতা এবং পাকিস্তান হচ্ছে একটি ভ্রান্ত ইতিহাসের দেশ, যারা মূলত উভয়েরই কোনো আত্মবিশ্বাস নেই এবং উভয়ই হচ্ছে আত্মঘাতী। তো এই রেফারেন্সগুলো আমি এজন্য বললাম যে আজকের সেই আপনি 1947 থেকে শুরু করে আজকের পর্যন্ত যদি আপনি দেখেন, এখন পর্যন্ত আমরা যদি ট্রেডিশনাল ওয়ারফেয়ারের কথা বলি, 4 বার কিন্তু যুদ্ধ হয়েছে, অর্থাৎ 1947 থেকে 48 পর্যন্ত হয়েছে, 1 বছর ব্যাপী যুদ্ধ হয়েছে। এবং সেই যুদ্ধে আমরা বলতে পারি যে মূলত ওই সময় সেটেল হয়
কাশ্মীর, অর্থাৎ সেই যে আপনার দেখা গেল কাশ্মীরের একটা অংশ আপনার পাকিস্তান পেয়ে গেল, আজাদ কাশ্মীর কিংবা অন্যটা, এদিকে জম্মু, তারপরে হচ্ছে গিয়ে আবার ভারতের যে কাশ্মীর এইটুক লাদাখ সহ, এবং তারা আবার এটার 3টা খণ্ড করলো, পরে লাদাখে তারা বুদ্ধদেরকে দিল, তারপরে তাদের জম্মুতে হচ্ছে গিয়া মুসলমানদেরকে রাখলো, আর ভারত নিয়ন্ত্রিত অন্য যে কাশ্মীর সেখানে তারা মুসলমানদেরকে রাখলো, ঠিক পাকিস্তান নিল। এবং এর মধ্যে আরও অনেক গল্প আছে, আমি সংক্ষেপে যতটুকু বলা যায়। এর মধ্যে আবার হচ্ছে চায়নাও ঢুকে পড়েছে, তারাও এখানে তাদের একটা অংশ কিন্তু তারা নিয়ে নিয়েছে, এবং একটা পর্যায়ে পাকিস্তানের এক প্রেসিডেন্ট তাদেরকে খুশি হয়েও একটু ল্যান্ড দিয়েছে। তো যে এটা আমি বলতে চাই না, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে এই যে 4বার যুদ্ধ হলো, অর্থাৎ 48-এ, এরপরে 1965-এ, তারপরে হচ্ছে গিয়ে 1971-এ, এবং এটাও কিন্তু মানে দুই জায়গাতেই আমরা মনে করি যে 1971-এ শুধু বাংলাদেশের সাথে যে যুদ্ধ ছিল বা পূর্ব পাকিস্তানের সাথে, ব্যাপারটা এরকমের নয়, পশ্চিম পাকিস্তানেও হয়েছে, এবং সর্বোপরি হচ্ছে 1999-এ কার্গিল ওয়ার যেটাকে আমরা বলতে পারি। তো এই প্রত্যেকটা ওয়ারে দেখা যায় যে কোনো না কোনোভাবে আপনার, এটা কিন্তু আপনাকে মানতে হবে বা অ্যাডমিটেড ফ্যাক্ট, যে ইন্ডিয়া একটা ছাড়া, অর্থাৎ আপনার 1965 ছাড়া আমরা বলতে পারি যে প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা আসলে জয়ী হয়েছে। এবং ওই যে কনফিডেন্সটা তাদের, যেটা একটু আগে সায়ন্ত ভাই বললেন, যে তার যে একটা মুরলীপানা করার যে একটা অভিলাষ, এটা কিন্তু আপনার এর কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে, অর্থাৎ সে কিন্তু এর আগে দেখে আসছে যে শুধুমাত্র লাস্টের যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল কয়েক বছর আগে পাকিস্তানে ঢুকে, সেইটাই তাদের একজন বৈমানিক বা একজন পাইলটকে পাকিস্তান ধরে রেখেছিল এবং একটা বিমান ভূপাতিত করেছিল। এছাড়া নজির বেশিরভাগই তার পক্ষে, সব ক্ষেত্রে হ্যাঁ তার পক্ষে। এবং সে এতটাই পক্ষে, আপনি অবাক হয়ে যাবেন যে 2 মাস ব্যাপী যে কার্গিল ওয়ার হয়েছিল, যেটা কার্গিল ওয়ারফেয়ার, সেখানে যে বিক্রম বাত্রা যে ভদ্রলোক নেতৃত্ব দিয়েছেন, মেজর, তার সেই অমর কোটকে কেন্দ্র করে বহুজাতিক কোম্পানি পেপসি, তারা কিন্তু হচ্ছে গিয়ে একটা ট্যাগ লাইন করেছে, ইয়ে দিল মাঙ্গে মোর, অর্থাৎ হচ্ছে গিয়ে আমি আরো চাই, মানে পেপসি খেতে যেমন আমরা আরো চাই। তো উনি যখন টাইগার হিল ওনার নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন, তখন ওনার আর নিয়ন্ত্রণে নেয়ার কিছু নাই। তো উনি এত আনন্দিত ছিলেন যে ওনার আরো পাকিস্তান যদি আরো কোথাও থাকতো উনি সেটাও দখল করবেন। মানে যেটা এটা দিয়ে বুঝাতে চাইলাম যে বাসনা, মানুষের বাসনাটা কোন জায়গায়। তো ওই জায়গা থেকে তো তাদের এক ধরনের বলতে পারেন যে এই যে আমাদের যে রাষ্ট্রগুলো, অর্থাৎ সাউথ এশিয়ার, তাদের প্রতি এক ধরনের ইম্পিরিয়ালিস্ট ইম্পোজ তারাও ছোট পরিসরে করার চেষ্টা করেন। যে প্রশ্নটা আপনাকে করেছিলাম, এই অস্থিরতা কি আসলে গোটা সাউথ এশিয়া ছড়িয়ে পড়বে? সেই জায়গায় আমি আসছি, এবং আরো একটা एग्जांपल আছে আমার কাছে ইন্টারেস্টিং মনে পড়লো, এগুলো সংক্ষিপ্ত করতে হবে, খুবই সংক্ষেপে বলছি। সেটা হচ্ছে যে আপনি জানেন কিনা আমি জানি না, 1971-এ জেনারেল নিয়াজি সাহেব হচ্ছে গিয়ে যখন আত্মসমর্পণ করেন জংশন অরোরার কাছে, তখন হচ্ছে গিয়ে নিয়াজি সাহেব সিগারেট ধরানোর জন্য লাইটার খুঁজছিলেন। তো এক মেজর তখন তাকে লাইটার দেয়, অর্থাৎ ইন্ডিয়ান মেজর, এবং সে তখন বলতেছিল যে এটা শুধু সিগারেটের আগুন নয়, আপনাদের ক্যারিয়ারেরও আগুন বেজে গেল, মানে আগুন আপনার ক্যারিয়ারেও দেওয়া হলো। অর্থাৎ এটা দিয়ে আমি বুঝাতে চাইলাম যে তারা কোন লেভেলে এটাকে নিয়ে এক ধরনের উচ্চাবিলাসের মধ্যে থাকে বা স্যাটায়ারের মধ্যে থাকে। এখন আপনি যেটা বললেন যে এর ইম্প্যাক্ট কি হতে পারে, একটু সংক্ষিপ্ত করতে হবে। হ্যাঁ, ইম্প্যাক্ট হতে পারে, দেখুন আমরা এমনিতেই বাংলাদেশ জিওপলিটিক্যালি একটা লোনলিনেস অবস্থায় আছে। কি রকমের? আমাদের একপাশে একটা থ্রেট রয়েছে মিয়ানমার এই মুহূর্তে, এবং সেটা অনেক বড় একটা ব্যাপার। মিয়ানমার অর্থাৎ রাখাইন স্টেট কিংবা আরকান আর্মি, এদিকে আপনার গত 3 মাস যাবৎ বাংলাদেশের চারদিকের সীমানা আপনার, এখন এতদিন ছিল 3 দিক, এখন কিন্তু 4 দিক, লিটারালি 4 দিক আপনার ঘিরে রেখেছে ভারত। এরপরে আরেক পাশে আপনার, যেহেতু ভারতের সাথে এখন পাকিস্তানের ক্রাইসিস, তো এর বাইরে যে কথাগুলো রয়েছে যে চীনের বিশাল বিনিয়োগ রয়েছে রাখাইনে, তারপরে হচ্ছে গিয়ে আপনার রাশিয়ান ফেডারেশন রয়েছে, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কনসেন্ট্রেশন রয়েছে, এবং এরকম কথাও রয়েছে যে রাখাইন স্টেটকে কেন্দ্র করে এখানে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থাপনা হবে। এবং এটা সত্য, এখানে কি হবে সেটা আমি জানি না, তবে এতটুকু বলা যায় যে জিওপলিটিক্যাল যে শেপ সারা পৃথিবীতে 2025 এসে আমাদেরকে এটা স্বীকার করতেই হবে কিংবা অ্যাকনলেজ করতে হবে, এগুলো কিন্তু রিশেপ হচ্ছে। অর্থাৎ আলেকজান্ডার কিন্তু শুরু করেছিল গ্রিস থেকে, এবং সে যখন ভারতবর্ষে আসে তখন আমার কাছে মনে হয়েছিল যে এটা 5000 সামথিং কিলোমিটার বা মাইল, কিন্তু আজকে কিন্তু সেখানে দেখা যায় যে আপনি হিসাব করে যদি দেখেন কর গুনে গুনে, মাত্র 32 বছর বয়সে তিনি 16টা রাষ্ট্র দখল করেছিলেন। তো ঠিক তেমনি এখন যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে ভূরাজনৈতিক যে ব্যবস্থাপনা চলছে সারা পৃথিবীতে, এবং রিসোর্স হান্টিং এর যে লড়াই, সেই লড়াইকে
কেন্দ্র করে বাংলাদেশ হোক আর রাখাইন হোক কিংবা আফগানিস্তানের মতো কার পরিণতি কি হবে সেটা খুবই বলা মুশকিল। সেক্ষেত্রে রাষ্ট্রযন্ত্র কিংবা রাষ্ট্রের যারা দায়িত্বে রয়েছেন তাদের কথাবার্তা সংযত হতে হবে এবং খুব হিসাব নিকাশ করে পা ফেলতে হবে। জি, আমরা আলোচনা আপনার একেবারে কোনো শেষ ভুল পর্যায়ে আছি। সিদ্ধান্ত এই সরকারের কিংবা নীতি নির্ধারণে যারা রয়েছেন তাদের কোনো ভুল সিদ্ধান্ত আখেরে দেখা গেল যে বাংলাদেশের মানুষকে অনেক বড় পরিণতির সম্মুখীন হতে হবে, আমরা সেটা চাই না। জি, আমরা একেবারে আলোচনা শেষ পর্যায়ে রয়েছি। 1 মিনিট আপনার কাছে জানতে চাইবো যে ভৌগোলিক কারণে বাংলাদেশের যে অবস্থা, আসলে এই যে এখন পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধাবস্থা বা যেই উত্তেজনা চলছে, বাংলাদেশ আসলে কি করবে, কি করা উচিত? বাংলাদেশ বাংলাদেশের স্বার্থ দেখবে। বাংলাদেশ ইন্ডিয়ার মরুপল্লীপনাকেও মানতে ইচ্ছুক নয়। তারা আমার বর্ডারে ইচ্ছে মতো পাখির মতো মারবে আর ফেলানির মতো লাশ ঝুলিয়ে রাখবে, সেটা আমরা আর ভাবতে চাই না। ন্যায্য অধিকার চাই পানিসহ সব কিছুর। আবার ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ, সেটা ওই দুই দেশের যুদ্ধ। সেখানে বাংলাদেশের ন্যায্য যে অবস্থান সেটা খুব কৌশলে ব্যক্ত করতে হবে, যুদ্ধে নিজেকে জড়ানো থেকে, বিরত থেকে। কারণ এই ইস্যুটা হচ্ছে একান্তই পাকিস্তান এবং ভারতের। এই দুই দেশই আমাদের বিভিন্ন সময়ের শোষক, কখনো বন্ধু কখনো শোষক। দুই দেশটাই আমাদের শোষণ করেছে। একটা 71 সালের আগে শোষণ করেছে, একটা 71-এর পর থেকে শোষণ করছে। পরীক্ষিত দুশ্মন দুইটাই। আপনাকে কৌশলগত বন্ধু থেকে নিজের স্বার্থ রক্ষা করে, এটাই রাজনীতি। এই রাজনীতিতে এবং জিওপলিটিক্যালি আমরা যদি হিসাব করে চলতে না পারি তাহলে বিপদে পড়বো। আমাদের ওভার পপুলেটেড একটা কান্ট্রি। মিয়ানমার ওত পেতে আছে আমাদের এই দিকে থাবা বাড়ানোর জন্য, আরও ঠেলে দেওয়ার জন্য। আমার সমুদ্র দখল করে নেয়ার জন্য ইন্ডিয়া, মিয়ানমার যখন তখন এক একজনই করে। আমেরিকা আমাদের কোন জায়গায় এসে ঘাঁটি গাড়বে, কী করবে, সেই সব আলোচনা আকাশে বাতাসে আছে। সুতরাং বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশের নীতি নির্ধারকদের এই মুহূর্তে খুব সাবধানে পা ফেলতে হবে। শুধু সাবধানে কথা বলাই না, সাবধানে পাও ফেলতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা যে প্রসঙ্গটি তুলেছেন যে যদি দুই দেশ চায়, সেক্ষেত্রে হয়তো মধ্যস্থতার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বা আলোচনা করতে ডেফিনেটলি পারে। ন্যায্য অবস্থান নিবে। কাশ্মীর প্রশ্নে, কাশ্মীর এর আগে যখন এই যুদ্ধ অবস্থা তৈরি হলো, তখন কিন্তু বাংলাদেশের ডিমান্ড বেড়েছিল এক ধরনের ইন্ডিয়ার কাছে, যে কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত হচ্ছে, বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, সেখানে বাংলাদেশে কি রিয়াকশন নেয় সেটি ইন্ডিয়ার জন্য ইম্পর্ট্যান্ট। সুতরাং যখন ওদের মধ্যে সমস্যা হয় তখন বাংলাদেশ একটা অ্যাডভান্টেজফুল জায়গায় থাকে। চায়না এখানে বড় একটা ফ্যাক্টর আছে, চায়নার সঙ্গে হিসাব নিকাশ আছে। ওই আপনার কাশ্মীরের 3 অংশের 1 অংশ তো চায়নার দখলও আছে। সুতরাং এই 3 অংশের হিসাব নিকাশের মধ্যে বাংলাদেশ কতটুকু কোন দিকে ইনভলভ হয়ে বাংলাদেশের বেনিফিট এবং শান্তি বজায় রাখবে, সেই রাজনীতিটা বাংলাদেশকে করতে হবে। 30 সেকেন্ডে কিছু যোগ করতে চান? না, আমার কথা সেটাই যে, আর আপনি যেটা বলছিলেন যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন, আমি আপনার পয়েন্ট বুঝতে পেরেছি। সেটা হচ্ছে যে তিনি নেগোশিয়েট করতে চাচ্ছেন থার্ড কান্ট্রি হিসেবে, তাই তো? এইগুলো আমার কাছে, দেখুন, আমরা এগুলো খুবই পপুলিস্ট কথাবার্তা। এবং বাংলাদেশ, আপনি আগে আপনার নিজের ঘর সামলান। আপনার ইন্ডিয়া পাকিস্তানের নেগোশিয়েট আমাদের করতে হবে না। সেটা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ, সে বলতেছে যে এটা, যদিও আমি জানি না স্ট্যাটিস্টিক্যালি তার এই বক্তব্য সঠিক কিনা, সে বলছে এটা 1000 বছরের প্রবলেম ভারত পাকিস্তানের কাশ্মীর ইস্যু, এবং এটা ওখানকার নেতৃবৃন্দই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য যথেষ্ট। সেই জায়গায় এখন যদি আমি বলি বা আমার দেশ কেউ বলে যে আমরা নেগোশিয়েট করতে যাব, এগুলো কোয়াইট অ্যাবসার্ড এবং খুবই ফানি কথাবার্তা। আমার মনে হয় যে এগুলো বাদ দিয়ে আমাদের উচিত, আমাদের ফরেন পলিসি যেহেতু একটা ইতিহাসের এমন একটা সন্ধিক্ষণে আমরা আছি যেটা খুবই টাফ কিংবা একটা ট্রিকি টাইম, কাজেই আমাদের উচিত হবে ভেবে চিনতে খুব সাবধানে, যেটা আমি বলছিলাম যে শুধু কথা বলা না, একদম আচরণটাও সংযত করা। কারণ আমরা নিশ্চয়ই এখন এমন কোনো ফাঁদে পা দিব না যেখানে আমার দেশ, আচ্ছা ধরুন আপনি মিয়ানমারের সুখই রয়েছে রাশিয়ান ফেডারেশনের দেয়া, আপনার উইদিন 24 আওয়ার্স সে চাইলে এয়ার স্ট্রাইক করতে পারে। আপনার ইন্ডিয়া অলরেডি নেভাল ব্লকেটে চলে গেছে আরব সিতে, ঠিক আছে? আপনি কি করবেন? আপনার কি আছে করার? জি, শেষ করতে হবে। এই ধরনের এই জন্য বললাম যে এই ধরনের আপনার জনগণের গিয়ে তুষ্ট করা, ওনার বক্তব্য যদি রাজনৈতিক হয়ে থাকে আমি অ্যাপ্রিশিয়েট করি। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ফজলুল হালিম রানা, অসংখ্য ধন্যবাদ ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে নিউজ অ্যান্ড ভিউজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।